বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম, আপনি দীর্ঘকাল ধরে পরিবর্তনের জন্য রাজনীতি করছেন। বিগত সরকারের আমলেও পরিবর্তনের কথা বলেছেন, একেবারে শেষ প্রান্তে এসে সরকারেরই পরিবর্তন চেয়েছেন দেশের স্বার্থে কল্যাণে। পরিবর্তনটা হয়েছে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে, কিন্তু এবং আমি শিওর, আমার ধারণা, মেবি আই এম রং, যে এটাকে অনেকে বিপ্লব বলেন। আপনি বিপ্লবী রাজনীতি করেন, এটাকে আপনি বিপ্লব বলবেন কিনা সেটা একটা প্রশ্ন, সেটাও আমি হয়তো আপনার কাছ থেকে বুঝতে চাইব। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে আপনি এই পরিবর্তন চেয়েছিলেন, সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা যে সেই গতিরেখায় বাংলাদেশ আছে কিনা, এটা আমার আপনার কাছে প্রশ্ন। ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমাদের গভীরতার ভেতরে গিয়ে আলোচনা করা প্রয়োজন। এখন পরিবর্তন তো অ্যাবসলিউট পরিবর্তন, সেটা কোনো সময় হয় না ইতিহাসে, কোনো রাজনীতিতে। সুতরাং মানুষের আশা আকাঙ্ক্ষা এই গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে যেটা প্রতিফলিত হয়েছিল, সেটার বাস্তবায়নের ব্যাপারটাও আমাদেরকে দেখতে হবে গতিশীলতার ভেতরে। এবং ইতিমধ্যে 3 মাস অতিক্রান্ত হয়ে গেছে, এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এই সরকার কোনোভাবেই এটাকে বিপ্লবী সরকার বলা যায় না। এবং আমি প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবকে বলেছিলাম, জিজ্ঞেস করেছিলাম আমাদের সঙ্গে যখন আলোচনা হয়, আপনার সরকার কি বিপ্লবী সরকার? বলে যে না। আপনার সরকার কি একটা রেগুলার সরকার? না। তাহলে কি? আমার সরকার হলো অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন বাংলা শব্দ, এটার অর্থ কি, বা ইংরেজি ইন্টারিম, মানে দুইটা অবস্থানের মাঝখানে থাকছে, একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে সমস্ত প্রক্রিয়া এটাকে নিয়ে যাওয়ার জন্য। এখন এই কাজটার ভিতরে এটা কিন্তু চিহ্নিত, এটা ম্যান্ডেটটা কিন্তু নির্দিষ্টকৃত। সেটা হলো যে অন্যায় ফ্যাসিস্ট দুঃশাসনের আমলে হয়েছে সেগুলোর বিচার আচার, সেগুলো সম্পন্ন করা। এবং বিশেষ করে শেষ দিকে যে উন্মত্ত যে বর্বর আক্রমণ জনগণের উপরে চালানো হলো, সেইটার বিচার আচার এবং যারা আহত নিহত সেই সব জায়গায় উদ্ধার করা। সেকেন্ড, একটা পরিবেশের ভেতরে একটা গণতান্ত্রিক পরিবেশ নিয়ে আসতে হবে। এটা একটা ফ্যাসিস্ট স্বৈরাচারের পরিবেশ ছিল আগাগোড়া, এবং এটা খুব সুপরিকল্পিতভাবে থিওরিটিক্যালি চিন্তা করে কিন্তু করা হয়েছিল। আমি আগের আলোচনাগুলোতেও বলেছি, আওয়ামী লীগের ফিলোসফি ছিল উন্নয়ন চাই, উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা চাই, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য শর্ত হলো সরকারের ধারাবাহিকতা। চিরদিন দরকার শেখ হাসিনার সরকার, চিরদিন দরকার আওয়ামী লীগের সরকার। সমস্ত রাষ্ট্রযন্ত্রকে সেইভাবে সে তৈরি করে ফেলেছে। এইটা দিয়ে যে ক্ষমতা চিরস্থায়ী করা যায় না, ইতিহাসে এই শিক্ষাটা তারা নেয়নি। এবং এই কোটা আন্দোলন দিয়ে না হলে হয়েছে ঘটনাটা, এইটা দিয়ে না হয়ে অন্য আরেকটা ঘটনায় কিন্তু হয়তো 6 মাস পরে হতো বা 2 মাস পরে হতো, কিন্তু সিচুয়েশন তৈরি ছিল। জনগণের সমর্থন, পায়ের তলায় মাটি নাই, জনগণের সমর্থনবিহীন একটা সরকার কেবলমাত্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যখন ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে, তখন অবশ্যম্ভাবীভাবে ফ্যাসিস্ট প্রবণতার সৃষ্টি হয়। এবং সেটাকে কেন্দ্র করে যে সিন্ডিকেট ইত্যাদি যে শব্দগুলো আমরা বলি, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে, এবং একটা ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট, পলিটিক্যাল গ্রুপিং এবং অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি সব কিছু মিলে একটা নেক্সাস হয়ে যায়। এই জায়গা থেকে আমরা উদ্ধার পেয়ে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব একটা ইলেকটেড গভর্নমেন্টের দেশে হওয়া উচিত। এবং এইটা একটা স্থায়ী ব্যবস্থা হিসেবে, অপরিবর্তনীয়, ইররিভার্সিবল প্রসেস, যেখানে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারটা থাকবে একটা নির্দিষ্ট সময়ের পর, এবং জনগণের ইচ্ছা অনুযায়ী তাদের পছন্দের সরকার করবে। এইটা হলো দ্য মেথড অফ গভর্নেন্স। কিন্তু এর বাইরে তো আর সোশ্যাল পলিটিক্যাল ইস্যুজ আছে। শোষণ থাকবে কি থাকবে না, এটা খুবই ভালো
যেইভাবে আন্দোলনের নামকরণটা করা হয়েছিল বৈষম্য বিরোধী, তো বৈষম্য বিরোধী বলতে খালি পলিটিক্যাল বৈষম্য হলে তো হবে না, ইকোনমিক বৈষম্য আছে, সোশ্যাল বৈষম্য আছে, এই সমস্ত জায়গায়। এবং প্রাথমিকভাবে হলো ইকোনমিক বৈষম্য দূর করতে হবে। ইদানিংকালে খুব হইচই যে কালো সাপের মতো রাষ্ট্রপতি বসে আছে, যে কোনো সময় ছবল মারতে পারে। হয়তো সত্য, আমি ওই পয়েন্টে ডিবেট করতে যাচ্ছি না, কিন্তু আমি এই দিকে মনোযোগ আকর্ষণ করতে চাই, যেটাকে আপনি কালো সাপ বলতেছেন, তার চেয়ে বড় কালো সাপ হলো মানুষের দৈনন্দিন জীবন জীবিকা আজকে যেই জায়গায় চলে গেছে, মানুষ অস্থির হয়ে গেছে যে কী হলো এটা। এবং অর্থনীতির মাইক্রো ইকোনমি অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাক্রো ইকোনমি, দুই সাইড থেকে কিন্তু একটা টোটাল কাউসের ভিতরে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমাদের পাবলিক সার্ভিস যেগুলো, সেগুলো সঠিকভাবে পরিচালনা করা, একটা শূন্যতার ভিতরে। তো এইটা একটা নৈরাজ্যজনক পরিস্থিতি, এবং এই নৈরাজ্যজনক পরিস্থিতিতে সবাই কিন্তু তার সুবিধা মতো করার চেষ্টা করছে। এবং সেইখানে খুব এটা বাঙালির হয়তো ব্যাপার, একটা মিছিল যাচ্ছে, মিছিলের নেতৃত্ব করছি আমি, এটা দেখানোর জন্য মিছিলের 1 মাস ধরে যে প্রস্তুতি নিতে হবে এই কাজে নেই, ব্যানারটা নিয়ে সামনে দাঁড়ালেই হলো। আমি ছাত্র নেতাদের সঙ্গে অনেক সময় আলাপের সময় বলতাম তাদেরকে, তোমাদের মিছিল লম্বার চেয়ে চওড়া হয় কেন বেশি? কেন সামনে থাকতে হবে, চওড়া ছবি উঠাইতে হবে, আবার পত্রিকায় যদি ঘটনাক্রমে এটা উঠাইতে পারে ওইটা কাটিং রেখে দেবে, এনজিওতে চাকরি নেওয়ার সময় বলবে যে আমার লিডারশিপ কোয়ালিটির প্রমাণ হলো এটা। এইভাবে কিন্তু আমাদের সমস্ত জিনিসটা একটা রুগ্নতার ভিতরে চলে গেছে, এবং সবাই এখন দাবি করার চেষ্টা করছে যে আমি হলো এটা মাস্টার মাইন্ড, বা আমি এটা একটা ইম্যাকুলেটলি প্ল্যান অমুক সমক ইত্যাদি এগুলো বলে তারা বাহাদুরি নেওয়ার চেষ্টা করছে। কিন্তু এটা বছরের পর বছর, দিনের পর দিন যেই রাজনৈতিক শক্তিগুলো, আমার সামাজিক শক্তিগুলো, শ্রমিক শ্রেণী, কৃষক, তারা যে সংগ্রামগুলো করেছে সেগুলো বলে আমি আবার করতে চাই না, ভারাক্রান্ত করতে চাই না। সেইটার পরিণতিতেই তো পায়ের তলায় মাটি নাই, মানুষের ভিতরে ক্ষোভ ফুসে উঠেছে, যে কোনো সময় একটা ইগনিশন, একটা স্ফুলিঙ্গ বিস্ফোরণ ঘটিতে পারে। ঘটনাচক্রে সেটা হয়েছিল কোটা আন্দোলন, এবং তার নেতৃত্ব ছিল কিছুটা বলতে গেলে গায়েবী নেতৃত্ব, কেউ তাদের চিনত না। এবং আমাদের দেশের বড় রাজনৈতিক দলগুলো মানুষের কাছে এত মানে তাদের ইমেজ এত খারাপ যে মানুষ দেখলো যে হ্যাঁ এটা যারা কমান্ড দিচ্ছে, আজকে এইটা হবে, কালকে ওইটা হবে, এরা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত? খবর নিয়ে জানা গেল, এবং ওরা বললো যে আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়। তাহলে পরে এদেরকে বিশ্বাস করা যায়। আমার ধারণা দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য ফ্যাক্টরস যেটা মানুষ সেখানে নিয়ে আসে। বাট আফটার দ্য ইভেন্ট, হ্যাঁ, ঘটনার পরে হলো সেইটা একটা মৌলিক আলোচনায় যেতে হয়। ইতিহাসের শিক্ষা হলো অর্থনৈতিক স্বার্থের বাইরে রাজনীতি কোনোদিন হয় না। রাজনীতি হলো অর্থনীতির ঘনীভূত প্রকাশ। সুতরাং যারা নেতৃত্ব করছে তাদের ভেতরেও তাদের শ্রেণীগত অবস্থানের কতগুলো সীমাবদ্ধতা আমি চাই আর না চাই সেটা প্রকাশিত হতে বাধ্য। এবং এখন যে সিচুয়েশনটা, সেটা কি শুধুমাত্র শ্রেণীগত অবস্থানের সঙ্গে তো অন্যান্য মানে আদর্শিক বিষয় আসলে নানা কিছু, আদর্শিক বিষয়, এবং আপনি যেটা বলছিলেন যে আইডেন্টিটিটা তখন বোঝা যায়নি এবং সে কারণেই মানুষ ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু আফটার দ্য ইভেন্ট অনেকের আইডেন্টিটি প্রকাশিত হয়েছে, উন্মোচিত হয়েছে। সেটা হলো আমার মনে হয় সেই অবস্থা, একটু লম্বা আলোচনা, এইটা বলে আমি শেষ করছি। সেই অবস্থা ম্রিয়মান, এবং সেটা খুব আনন্দের বিষয় না, কিন্তু অবধারিতভাবে এটা দেখা যাচ্ছে যে তাদের ভেতরেও পুরানো রোগ ঋগ্নতা তাদের ভেতরেও দেখা যাচ্ছে। এবং যতটা খাবার মুখে নেওয়া যায় তার চেয়ে বেশি যদি মুখের ভিতরে ঢুকে আমি গেলার চেষ্টা করি, তাহলে পরে যে অবস্থাটা হয় অনেকটা সেরকম হয়ে গেছে। আজকে ছাত্রদেরকে লেখাপড়ার ভেতরে নিতে হবে, আমি তো বলেছি, এবং তাহলে আন্দোলনের কি হবে বলে দিতে হবে, হুইসেল বাজানোর সঙ্গে সঙ্গে আসবা। কিন্তু তোমার নিজের শিক্ষা ব্যবস্থা, মুখ, স্বাভাবিক জীবন, আইনের শাসন, সেই জিনিসগুলোর ভেতর দিয়ে তোমার জিনিসটা করা প্রয়োজন। ওর জন্য
ওই গানের বাক্যটা বলতে চাই, জয় করে তবু ভয় কেন মরে যায় না। জি, আমি আসছি আবার আপনার কাছে। চিন্তিত, দুশ্চিন্তাগ্রস্ত, যে টানাপোড়েনের ভেতর দিয়ে কোন দিকে মন নিবে, একটা অনিশ্চয়তার ভেতরে কিন্তু দেশ চলে গেছে। এবং অনিশ্চয়তা একটা মারাত্মক জিনিস, এবং মানুষের জাগ্রত যে আকাঙ্ক্ষাটা আমরা দেখেছিলাম, সেই জিনিসটা যদি ম্রিয়মান হয়ে যায়, তাহলে পরে কিন্তু সমস্ত সুযোগটা জনবিরোধী শক্তির হাতে চলে যাবে। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। জি, ধন্যবাদ আপনাকে জনাব জিল্লুর রহমান, ধন্যবাদ জনাব মোজাহিদুল ইসলাম সেলিম ভাই, এবং আমাদের বক্তব্য যারা শুনছেন। দেখুন, আমি সেলিমের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। এই যে কোটা আন্দোলন, এটার আয়ুকাল ছিল 1.5 মাসের মতো, 45 ডেজ, এবং এরপরে অন 5 অগস্ট অথবা 4 বা 5 আগস্টের 1 সপ্তাহের মধ্যে এটা একটা মোমেন্টাম আর্ন করে। কোটা আন্দোলন, এটার সম্পর্কে মানুষের সম্পৃক্ততা কতটুকু, বা এটা মানুষের কোটাটাকে বিলুপ্ত করার কতটা আকাঙ্ক্ষা সাধারণ মানুষের ছিল, এটা কিন্তু কোটা আন্দোলন করার সময় আমরা বুঝতে পারিনি, বোঝার মতো অবস্থা। মানুষ তো যুক্ত হয়েছে বেসিক্যালি যখন ব্রুটালিটিটা প্রকাশিত হয়েছে সরকারের, এবং এখানে কিলিং এ জড়িয়ে পড়েছে। আমি ওই কথাটাই বুঝাতে চাচ্ছিলাম আপনাদেরকে। দেখেন, কিন্তু এই কোটা আন্দোলন যখন একটা মোমেন্টাম আর্ন করলো, সেগুলোর পিছনে অনেকগুলো যুক্তি, আমার মতে মনে হয় যে অনেকগুলো যুক্তি ছিল। যারা অংশগ্রহণ করেছিলেন, তারা যে সকল ছাত্ররা আন্দোলন করেছে, তাদের পরিবার, তাদের সমাজের, এদেশের বিগত দিন, অর্থাৎ যেই সরকার, সেলিম ভাই যে কথাটা বললেন যে একটা সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় সকল কিছুকে নিয়ন্ত্রণ করে, যে সকল ইন্ডিকেটরগুলো দেশের সাধারণ মানুষের স্বার্থ রক্ষার করার কথা ছিল, তারা অরাজনৈতিকভাবে অথবা অগণতান্ত্রিকভাবে নির্বাচিত বা দখল করা একটা সরকারকে টিকিয়ে রাখার জন্য একটা বলয় তৈরি করেছিলেন, এবং তারা ওটার উপরে বেসিস করে রাষ্ট্রীয় ক্ষমতায় যেমন টিকে থাকতে চেয়েছিলেন, তেমনি তাদেরকে টিকিয়ে রেখে তারা দুর্নীতি করার চেষ্টা করেছিলেন। এর বিরুদ্ধে যারা আন্দোলন করেছিলেন, যেমন জনাব মোজাহিদুল ইসলাম সেলিমের ভূমিকা সেখানে খুব একটা কম ছিল না। তো এরকম আন্দোলন করে গিয়ে মানুষ কিন্তু, আপনি কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে যারা এদেশে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার জন্য যারা আন্দোলন করলেন, ভোটাধিকারের মাধ্যমে জনগণ যাদের অধিকারকে নির্বাচনে পাঠিয়েছিল, এবং যারা নিজেদের সরকার নিজেরা নিয়ন্ত্রণ করতে পারছিলেন না, দীর্ঘদিন ভোট দিতে পারছিলেন না, তারা কিন্তু উপলক্ষ খুঁজছিলেন, যেটা সেলিম ভাইও বলেছেন। এই কোটা আন্দোলনটাকে যারা দেশের মানুষ, যারা নিজেরা ভোট দিতে পারে না, যাদের ভোটাধিকার হারিয়ে গিয়েছিল, নির্বাচন প্রথাটাকে বিলীন করে দিয়েছিল অথবা নির্বাচনে পাঠিয়েছিলেন, তারা এই কোটা আন্দোলনকে উপলক্ষ করে তাদের মনের যে সুপ্ত বাসনা ছিল, অথবা যে বাসনার জন্য তারা আন্দোলন করতেছিলেন, সেগুলোকে বাস্তব রূপ দেওয়ার জন্য কোটা আন্দোলনকে হয় ব্যবহার করেছে, অথবা সম্পৃক্ত হয়েছে, অথবা সাধারণ মানুষের সঙ্গে দেশের রাজনীতিবিদরাও কিন্তু পিছিয়ে ছিলেন না। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, যে স্বৈরাচারের যে পতন হলো 5ই আগস্ট, এটা শুধু কোটা বিরোধী আন্দোলন, শুধু ছাত্র, এই কথাটা বোধহয় বলার কোনো সুযোগ এই কারণে নাই, কারণ শুধু ছাত্ররা ওই আন্দোলনে ছিলেন না। ছাত্রদের এই আন্দোলনের সঙ্গে যারা গণতান্ত্রিক আন্দোলন চেয়েছিলেন, যারা স্বাধীনতা, সঠিক মুক্তির অধিকারের পথে চলছিলেন, যারা ভাবছিলেন যে দেশের মানুষের শুধু গণতান্ত্রিক মুক্তি হলে চলবে না, অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তির প্রয়োজন, তারাও কিন্তু দীর্ঘদিন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে একটা জায়গায় অবস্থান করছিলেন। কোটা আন্দোলনের সময় তারা সম্পৃক্ত হয়েছে, এবং রাজনৈতিক দলের নেতা কর্মীরা যখন সম্পৃক্ত হয় কোটা আন্দোলনের সঙ্গে, তখনই কিন্তু আলটিমেটলি স্বৈরাচারের পতন হয়। এবং এই পতনের পিছনে আরেকটা কারণ ছিল, রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান জনগণের প্রতিষ্ঠান, জনগণের স্বার্থ রক্ষার করার কথা ছিল, তারা জনগণের বিকল্প হয়ে তারা সরকার বানিয়ে সরকারকে টিকিয়ে রেখেছেন। এবং আপনি দেখেছেন, ওই সকল শক্তির প্রতিনিধিত্ব যারা করতেন, তারা ওই সরকারকে ব্যবহার করে দুর্নীতির মাত্রা তাদের কোথায় গিয়ে ঠেকেছিল, এবং তারা মনে করেছিলেন যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল এরকম, যে সরকারকে আশ্বস্ত করেছিলেন যে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসবেন, আমরা আপনাদেরকে বসাবো, আর বাইরের কার কি হেল্প আছে সে কথায় আমি আর যাচ্ছি না। এবং ওনারা যখন আসে, এটা কিন্তু খুব স্বাভাবিক।
আপনি আমার প্রতি যখন সৌজন্যবোধ দেখাবেন তখন তার রিটার্নে আমাকে সৌজন্য দেখাতেই হবে। তো একটা সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় যারা জগদ্দল পাথরের উপরে মানুষের অধিকার হরণ করে দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছিলেন, তারা যখন দেখলেন যে তারা আজ ধীরে ধীরে জনগণ থেকে অনেক দূরে চলে গেছেন, তখন তারা ক্ষমতায় টিকে থাকার বিকল্প এই রাষ্ট্রীয় যন্ত্রকে, অর্থাৎ রাষ্ট্রের যে সকল প্রতিষ্ঠানগুলো জনগণের মালিকানায় ছিল সেগুলোকে ওই স্বৈরাচার সরকারের মালিকানায় নিয়ে গেছেন। এবং সেখানে আদান প্রদানের একটা অঘোষিত চুক্তিও তাদের মধ্যে হয়েছে। না হলে একটা দেশের একজন আমলা রিটায়ারমেন্টে চলে যাওয়ার পর তার 500 কোটি, 1000 কোটি, 2000 কোটি টাকা অর্জন করেছে অবৈধভাবে, অথবা নিয়ে বিদেশে চলে গেছেন। একটা জিনিস আপনি দেখবেন, পুলিশের যে সমস্ত কর্মকর্তারা বা সরকারের ব্যুরোক্র্যাটসরা এখন জেল খাটতেছেন, যারা গ্রেপ্তার হচ্ছেন, কারো বাসায় 500 কোটি, 200 কোটি, 300 কোটি, 500 কোটি ডলার এরকম পাওয়া যাচ্ছে। এই টাকাগুলো কোত্থেকে আসছে? ওনারা বিজনেসম্যানও না, আর বিজনেসম্যান হলেও এই অর্থ তাদের ঘরে থাকার কথা ছিল না। ওই অর্থগুলো তারা অর্জন করেছিলেন অবৈধ পন্থায়। অর্থাৎ যারা অবৈধ পন্থায় সরকারকে ক্ষমতায় নিয়েছেন, ক্ষমতায় তাদেরকে টিকিয়ে রাখার জন্য কাজ করেছিলেন, তারা ওই অবৈধ ক্ষমতায় থাকা সরকারকে ব্যবহার করেই তারা নিজেদের ভাগ্য পরিবর্তনে এই অবৈধ সুযোগগুলোকে তারা হাসিল করেছিলেন। তাইলে জনগণের মুক্তি, আপনি দেখেন এই যে আন্দোলন এই দেশে বারবার, বিশেষ করে সেলিম ভাইদের রাজনৈতিক আদর্শ, তারা কিন্তু অন্য অন্য গণতান্ত্রিক রাজনৈতিক দলের থেকে একটু ভিন্নতা ছিল এনাদের মধ্যে, যে তারা মানুষের সঠিক অর্থনৈতিক মুক্তির জন্যই তারা কাজ করে যেতেন। একটা প্রশ্ন মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম একদম শুরুতেই আলোচনা তুলেছেন যে দ্রুত নির্বাচনের বিকল্প নেই। আপনি কি মনে করেন? এবং আপনার দলকে আমরা দেখছি এক এক সময় এক একটা, কখনো যৌক্তিক, কখনো 3 মাস, কখনো মানে দ্রুত এক ধরনের ইনডিসিশন বা ঠিক বুঝতে পারা যাচ্ছে না। দেখুন, সেলিম ভাইকে আপনি প্রশ্ন করেছিলেন যে এই সরকারটাকে বিপ্লবী সরকার বলা যায় কিনা। সেলিম ভাই নিজেও বললেন যে তিনি প্রফেসর ইউনূসকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা কি গণতান্ত্রিক সরকার কিনা, বা একটা স্থায়ী গভর্নমেন্ট কিনা, অথবা বিপ্লবী সরকার কিনা। বিপ্লবী সরকার যদি হয়, সেখানে সংবিধানকে তোয়াক্কা না করলেও চলবে, কারণ ওই সরকারটার জন্মই হয় বিপ্লবের মাধ্যমে। যাদের বিরুদ্ধে বিপ্লব করেছে তাদের পতন হওয়া মানে বিপ্লবের বিজয় হয়েছে, এবং বিপ্লব ইটসেলফ ইজ সামথিং কনস্টিটিউশনাল অর ইভেন অ্যাবাভ কনস্টিটিউশন। যে কারণে এই সরকার, এটাকে বিপ্লবী সরকার বলা যাবে না, কারণ তারা সরকার এসেছে একটা সাংবিধানিক সরকারই আমরা বলি এটাকে। এখন সরকার যদি সাংবিধানিক সরকার হয়, এবং সময়কালটা সেলিম ভাই কি চমৎকার করে বুঝিয়ে দিয়েছিলেন যে একটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য, অর্থাৎ যেই সরকার চলে গেলেন তাদের ক্ষমতাটা এনাদের হাতে আসলো, এনাদের দায়িত্ব হলো একটা নির্বাচনের মাধ্যমে কেবল, যেটা জনগণের আন্দোলনের মূল কারণ ছিল, যে তারা আবার এই রাষ্ট্রীয় ক্ষমতা একটা নির্বাচনের মাধ্যমে, জনগণ যাদেরকে ভোটের মাধ্যমে নির্বাচন করবে তাদের কাছে দিয়ে যাবে। কিন্তু আমার বক্তব্য, এই সরকার ক্ষমতায় আসার পরে এনারা আসছিলেন কেন? ওই যে কথাটা আমি একটু আগে বলেছিলাম, যে মানুষ যে তার যে সকল অধিকার হরণ করে নিয়ে গেছিল স্বৈরাচার, সেগুলোকে ফিরিয়ে আনার জন্য, মানুষের মুক্তির জন্য এনারা এসেছিলেন। কিন্তু যারা এখানে এসেছিলেন তারা যদি মনে করেন, আপনি দেখবেন এতগুলো কমিশন করেছে, এইটা সংস্কার করবে। আমি আরও একটা টকশোতে আপনার এখানে বলেছিলাম যে আজকে যদি তারা সংস্কার করে, তাহলে এই সংস্কারের একদিন তো এটার একটা বাস্তব রূপ নিতে হবে। অর্থাৎ পরবর্তী সরকার যারা নির্বাচনে আসবেন তাদের অনুমোদন লাগবে সংসদের। আজকে যদি রাজনৈতিক সম্পৃক্ততাবিহীন কোনো সংস্কার এনারা করেন এবং রাজনৈতিক সরকার এসে সেটাকে যদি অনুমোদন না হয়, তাহলে সেখানে পলিটিক্যাল কনসেনসাস। আপনি দেখেন এই সরকারের জন্মই হয়েছে পলিটিক্যাল কনসেনসাসের বেসিসে। আপনি যেমন আমাকে প্রশ্ন করলেন যে বিএনপি এক এক সময় এক এক কথা বলে, 3 মাস, 6 মাস, 1 বছর যুক্তিসঙ্গত সময় দিতে হবে। বিএনপি দেখুন এখন একটা বড় রাজনৈতিক দল, বিএনপিকে এই কথাগুলো এই কারণে বলতে হয় যে পলিটিক্যাল কনসেনসাসের কারণেই কিন্তু আজকে এনারা রাষ্ট্রীয় ক্ষমতায়। তাহলে তারা বিপ্লবী সরকার না। আর এই পলিটিক্যাল কনসেনসাসটা কেন আসলো এই সরকারের বিরুদ্ধে? রাজনীতিবিদরা এই কনসেন্ট দেওয়ার সুযোগই বা কোথায় পাইলেন? আইন কি তাদেরকে এরকম কোনো ক্ষমতা? অর্থাৎ আমি সবসময় একটা কথা বলে থাকি যে দেখুন, জনগণই হলো দেশের মালিক, এবং জনগণ এটা তো ওই যে মানে সিটি গভর্নমেন্ট না যে জনগণ সবাই এসে বলে যাবে অমুকে আমার সরকার হবে, এটা ভোট। এটা যেহেতু সেই কারণে সাধারণ জনগণের ইচ্ছার আকাঙ্ক্ষার প্রতিফলন, রাজনীতিবিদরা তাদেরকে প্রতিনিধিত্ব করে এবং তাদের মাধ্যমে এটা বাস্তবায়ন করতে হয়। সেই জন্য জনগণকে প্রতিনিধিত্ব করে রাজনৈতিক দল, এবং রাজনৈতিক দলের কনসেনসাস মানে ধরে নিতে হবে এখানে জনগণের সম্মতি আছে। আর রাজনৈতিক দলের সম্মতিতেই কিন্তু আজকে এই সরকার বসেছে। এরা যদি তখন সম্মতি না দিতেন, রাজনৈতিক দলের যদি কনসেনসাসে না পৌঁছতেন, তাহলে কিন্তু আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে দেখি তারা থাকতে পারতেন। আমি এই কথা বলে শেষ করে দিচ্ছি। তো একটা কথা হলো, বিএনপির এই কথাগুলো বলার পিছনে কারণটা হলো এই
একটা মেজর পলিটিক্যাল পার্টি বিএনপি, তারা দীর্ঘদিন আন্দোলন করেছেন। আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় যাদেরকে বসিয়েছেন সেখানে নিশ্চয়ই বিএনপিরও কনসেন্ট ছিল, এবং বিএনপি যে কনসেনসাস হয়েছে তার মধ্যে বিএনপি অংশীদার ছিলেন। এখন যে উদ্দেশ্যে তারা এসেছিলেন, যেটা তারা করার কথা বলে এসেছিলেন, তারা যদি বারবার পথ হারিয়ে ফেলার উপক্রম হয়, তখন বিএনপি যদি চুপ করে বসে থাকে, তাহলে নিশ্চয়ই যে জনগণ এতদিন বিএনপির সঙ্গে মিলে আন্দোলন করেছিলেন, তারা বিএনপি তাদের কাছে কোশ্চেনেবল হবেন। আমি এই লাস্ট কথাটা আমার লাস্ট কথাটাই হলো এরকম, বিএনপি যখন যেটা বলে, আসলে পরিস্থিতিটা যখন যেভাবে ডিমান্ড করে, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি সেভাবেই বোঝা গেছে। লাস্ট কথাটা এরকম ছিল যে এই সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না। মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম, এই যে সংস্কারের কথাটা আসলো, এবং বিগত সরকারের সময় আমরা এই আলোচনা শুনেছি, গণতন্ত্র আগে না উন্নয়ন আগে। এখনকার সরকারের অনেকে তো কথাও বলেন না, যারা বলেন তাদের মধ্যে একটা বড় অংশই আগে সংস্কার পরে নির্বাচন। তো নির্বাচন আগে না সংস্কার আগে, এবং সংস্কার মানে কি সংস্কার? সংস্কারের ব্যাপারে আমি প্রথমে এটা বলে নিই, প্রায়োরিটি কি, যে আলোচনাটা দুঃখজনকভাবে কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে কেবলমাত্র রাজনৈতিক কাঠামোগত বিষয় নিয়ে। কিন্তু রাজনৈতিক কাঠামো কিন্তু গড়ে ওঠে অর্থনৈতিক ব্যবস্থাকে ভিত্তি করে। আমার এখানে যদি লুটপাটের বাজার অর্থনীতি থাকে, তাহলে অবশ্যম্ভাবীভাবে লুটপাটের রাজনীতি এখানে আসবেই, কেউ এটা ঠেকাতে পারবে না, এবং ইতিহাস কিন্তু এই সত্য প্রমাণ করেছে। সুতরাং সংস্কারের মৌলিক জায়গাটা হলো, যেটাকে আমি বলবো বিপ্লবী এজেন্ডা, সেটা হলো আমাদের সমস্ত গোটা অর্থনৈতিক সামাজিক ব্যবস্থাকে, প্রচলিত ব্যবস্থাকে ভেঙে চুরে চুরমার করে নতুন একটা জায়গায় যাওয়া। একটা উদাহরণ দিই, দেশ যখন স্বাধীন হলো, আমরা তো যুদ্ধ করে স্বাধীন করেছি। স্বাধীনতার পর তাজউদ্দিন সাহেব প্রাইম মিনিস্টার, শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তিনি তখনও পাকিস্তানের কারাগারে। তাজউদ্দিন সাহেব বললেন যে আমি মুক্তিযোদ্ধারা এখন দেশ চালাবে, আমি সমস্ত জায়গায় মিলিশিয়া ক্যাম্প খুলছি, আপনার নাম লেখান, এই মুক্তিযোদ্ধাদের ভেতর থেকে ডিসি হবে, এই মুক্তিযোদ্ধাদের ভেতর থেকে এসপি হবে, এদের ভেতর থেকে ইঞ্জিনিয়ার হবে, এদের ভেতর থেকে সেনাবাহিনী হবে, এদের ভেতর থেকে পুলিশ হবে। দ্যাট ইজ রেভলিউশন। পুরানা স্ট্রাকচার সম্পূর্ণ ভেঙে এরাও বলেছিল না। এখনো তো অনেকে বলছে যে ছাত্ররা সব করেছে, কাজেই ছাত্রদেরই সব জায়গায় থাকতে হবে। না, এটা ছাত্ররা পার্টি করবে, ছাত্ররা পুলিশ থাকবে। ছাত্র বললে তো হবে না, ইচ অ্যান্ড এভরি ছাত্র, সে তো এখানে পার্টিসিপেন্ট ছিল না, যারা আন্দোলনে শরিক ছিল। এইটা একটা কথা উঠেছিল 9 দফার ভেতরে যখন তারা দেয়, তখন একটা কথা উঠেছিল, সমস্ত জায়গায় সংগ্রাম পরিষদ গঠন করেন, এবং এই সংগ্রাম পরিষদগুলি পরবর্তীকালে দেশ চালাবে। কিন্তু এইটা তো পার্সু করেনি, এটা তো বাস্তবায়ন হয়নি। তাহলে পরে আমি এটা বলতে পারতাম। এখন কোশ্চেন হচ্ছে সংস্কার, আপনি বললেন সংস্কার কি 2 বছর পরে লাগবে না, 5 বছর পরে লাগবে না, 10 বছর? কন্টিনিউয়াসলি সংস্কার লাগবে, এবং সংস্কারটা যাতে জনগণের ইচ্ছা অনুযায়ী একটা স্বাভাবিক প্রক্রিয়ায় করা হয়, সেইটার ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে। এখন এই সরকারের ম্যান্ডেট, অনেকে বলার চেষ্টা করে যে এইবার না হলে আর হবে না। আমি মনে করি তাদের এই বক্তব্য হলো জনগণের প্রতি তাদের কোনো বিশ্বাস নেই, এবং গণতান্ত্রিক ব্যবস্থায় অবাধ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিরা পার্লামেন্টে বসে প্রয়োজনীয় সংস্কার করতে পারবে না, এইটা ধরে নিয়েই তারা বলে যে যা করার সব আমাকে করতে হবে। তা আমাকে যদি সব সংস্কার করতে হয়, তাহলে আমাকে তো 100 বছর ধরে ক্ষমতায় থেকে যেতে হয়, আনইলেক্টেড গভর্নমেন্ট রেখে আমাকে করতে হয়, আজীবন বা মানে আজীবন না। সুতরাং এগুলো হলো কন্ট্রাডিক্টরি, কতগুলো বেঁচে থাকার একটা স্থায়ী প্রক্রিয়া, স্ববিরোধী কতগুলো অবস্থান নিয়ে কিন্তু এটা করছে। ভুলে যায় সবাই যে এই গণঅভ্যুত্থানের নায়ককে, আমি আপনি সে আমরা নায়ক না, নায়ক হলো জনগণ, নায়ক হলো জনগণ। এখন জনগণকে যদি আমি সক্রিয় রাখতে না পারি, তাহলে পরে তো এটা হবে না। এবং এই যে একটা আলোচনা আসলো, কতদিন থাকবে এই সরকার, এই উদাহরণটা খুব উপযুক্ত।
যারা শ্রমিক আন্দোলন করে বা শ্রমিকদের সঙ্গে ঘনিষ্ঠ তারা জানে যে দুইভাবে পেমেন্ট করা হয়। একটাকে বলে টাইম রেট, আরেকটা বলে পিস রেট। এত ঘন্টা কাজ করবে এত বেতন পাবে। আরেকটা হলো কত ঘন্টা, এটা আমি হিসাবে করতে চাই না, 10টা শার্ট বানায় দিতে হবে, তুমি 3 ঘন্টায় পারলে 3 ঘন্টায়, 4 ঘন্টায় পারলে 4 ঘন্টায়। এই সরকারের নির্দিষ্ট কতগুলো ম্যান্ডেট, কতগুলো আওতা আছে, এই বাইরে যাওয়ারও প্রয়োজন নাই, এর কমানোও প্রয়োজন নেই, এবং সেইটা যত তাড়াতাড়ি করা সম্ভব। এবং সেটা একটু ওভার এক্সারশন হলেও, রাত দিন কাজ করে হলেও সেই জিনিসটা তাদের সম্পন্ন করতে হবে। এবং সেইগুলো করতে হলে পরে প্রথমে তো মানুষকে আইন শৃঙ্খলা এবং দ্রব্যমূল্য, তার জীবন জীবিকা, এই জায়গাগুলো তো নিশ্চয়তা বিধান না করে ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় শুধু ভাত একটু নুন। তাহলে পরে আমি সংস্কার বললাম, আমি স্বৈরাচারী ফ্যাসিস্ট দুঃশাসনের হাত থেকে মুক্তি চাই, গণতন্ত্র বললাম, কিন্তু পেটে ভাত নাই, মানুষ তো আপনার সঙ্গে থাকবে না, মানুষ তো ভুল বুঝবে। এবং সেই ভুল যাতে বুঝে সেইটার জন্য উদ্গ্রীব হয়ে আছে, এবং সেই জায়গায় যদি সতর্ক থেকে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা না করি তাহলে হবে না। সংস্কার সম্পর্কে আরেকটা বলতে চাই, আপনার মনে আছে নিশ্চয়ই, এরশাদের পতনের পর তত্ত্বাবধায়ক সরকারের আয়ুষ্কাল ছিল 3 মাস। রহমান সোবন স্যার, আমার শিক্ষক, তিনিও তখন কিন্তু উপদেষ্টা ছিলেন, এবং তিনি এনজিও সম্পর্কে একটা বই লিখেছিলেন, তাদের কত পার্সেন্ট এটা টার্গেট কাছে না পৌঁছে এটা সিস্টেম লস হয়। উনি দেখিয়েছিলেন যে 75% টার্গেটের কাছে পৌঁছায় না, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, কিন্তু টাস্ক ফোর্স হিসাবে কতগুলো বই, উনি শুধু একা না, যারা উপদেষ্টা ছিলেন তারা কিন্তু করে 3 মাসের ভেতরে এটা করে গেছে, সবার সঙ্গে ডিসকাস করে, অমুক করে। দ্যাট ক্যান বি ডান। কনস্টিটিউশন নিয়ে এত আলোচনা হচ্ছে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে হলে পরে সেটা পাবলিক ম্যান্ডেট থাকতে হবে তো সেটা, এবং ইট ইজ এ পলিটিক্যাল ইভেন্ট। রাজনীতিকে বাইপাস করে আপনার ডিপলিটিক্যালাইজেশন ইজ এ ডেঞ্জারাস পলিটিক্যাল কনস্পিরেসি, এবং এই সমস্ত ঘটনাবলীর ভেতরে কিন্তু সেটা দেখা যাচ্ছে। সুতরাং রাজনীতিক প্রক্রিয়ার ভেতরে এই জিনিসটাকে নিয়ে আসা প্রয়োজন, এবং সেইটা অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে হাত দিতে হবে এটা তো কোনো প্রয়োজন নেই। এটা 2টা পথ আছে। একটা হলো কোনো সংশোধনী যদি বেআইনিভাবে করা হয়ে থাকে তাহলে এটা প্রেসিডেন্স আছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট 5th অ্যামেন্ডমেন্ট বাতিল করে যে রায় দিয়েছিল, কোর্ট থেকে রায় দিয়ে আমরা বলতে পারি যে এই অ্যামেন্ডমেন্টটা ইলিগাল। অলরেডি একটা মামলা চলছে কনস্টিটিউশন 13th অ্যামেন্ডমেন্ট চলছে। দিস ইজ ওয়ান। আরেকটা মেথড হলো, আমি করলাম না কিন্তু একটা কনসেনসাস গড়ে তুললাম, আমি একটা কনস্টিটিউশন বিষয়ক একটা ন্যাশনাল কনভেনশন অফ অল পলিটিক্যাল পার্টিজ, এবং সেইখানে আলোচনা হলো, হয়তো মতের কিছু তারতম্য হলো, তবুও এই আলোচনার ভিত্তিতে এজেন্ডাগুলো সামনে আসলো, এবং ইট প্রিপেয়ার্স দ্য কান্ট্রি, নেশন, যে একটা জনমত গড়ে তোলে, যাতে একটা ইলেক্টেড সরকার যখন আসবে তখন তারা সেইটা, তার একটা নৈতিক প্রভাব তার উপরে কিন্তু থেকে যাবে। এইভাবে র্যাডিক্যালি ভাবতে হবে, র্যাডিক্যাল না ভাবলে এগুলো হবে না। দ্রব্যমূল্য সম্পর্কে আমি অর্থনীতির প্রসঙ্গে আসছি আপনার কাছে, আমি শুনবো। আপনি অর্থনীতি নিয়ে কথা বলেন, অর্থনীতির ছাত্র এবং ভালো ছাত্র আমরা জানি, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। জি, সেলিম ভাই অনেক চমৎকার কথা বলেন এবং বলে ফেলেছেন অনেকগুলো কথা, তারপরও কিছু বলতে হয়। এই জন্য দেখুন, সংস্কার মনে হচ্ছে যে এই সরকার ক্ষমতা আসার পর দেশের সব পরিপূর্ণ ছিল। আমাকে একটা কথা আপনি বলেন, যেমন নির্বাচন নিয়ে আপনারা স্পেসিফিক কেন বলতে পাচ্ছেন না যে এই সময়ের মধ্যে নির্বাচন, আপনারা কেন বলতে পাচ্ছেন না এই কাজগুলো আপনারা করেন, এই কাজগুলো করবেন না, অথবা যেটা মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম বলছেন যে জায়গাগুলো তারা করতে আগ্রহী সেই জায়গায় একটা একটা কনভেনশন করে পলিটিক্যাল পার্টিগুলোকে ডেকে দীর্ঘমেয়াদী আলোচনার মধ্যে একটা কনসেনসাসে পৌঁছানো যায় কিনা সেই চেষ্টা, এইসব বিষয়ে আপনারা কেন বলছেন না? দেখো, আমরা বলছি না কথাটা ঠিক না, স্পেসিফিক কিছু বলছেন। আমি আপনাকে বলি, হয়তো এটা কৌশল হতে পারে এবং ভালো কৌশল হতে পারে, আমরা দেখছি যে আপনারা। আপনাকে ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। আজকের এই অবস্থায় এই সরকারের জন্ম হলো কেন? মানুষের যে সকল অধিকার নির্বাচনে ছিল সেগুলোকে
মানুষ ফিরিয়ে আনার জন্যই তো মানুষ আন্দোলন করেছে, আজকে সেটার এই সরকারের জন্ম হয়েছে। এবং আমি যে কথাটা একটু আগে বলেছিলাম, পলিটিক্যাল কনসেনসাস না থাকলে এই সরকার হয় না। কিন্তু দেখেন এই সরকার ক্ষমতা এসে যে জিনিসগুলো সমাজে এখন যে সিগন্যালগুলো যাচ্ছে সেগুলো কি, আমি আপনাকে খুব খোলামেলা বলি, সংস্কার কে করবে? একটা দেশের রাজনীতিকে ব্লেম দেওয়া হচ্ছে যে রাজনীতি বা রাজনৈতিক দল বা রাজনৈতিক সরকার দেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল সেগুলো পূরণ করতে ব্যর্থ হয়েছে, এইরকম একটা কথা বাজারে চলমান। এবং এটাকে বাজারজাত করার জন্য একটা প্রচেষ্টা খুব জোরালোভাবে চলমান। আপনি দেখেন অরাজনৈতিক লোক এই সরকারে যারা, এরা কেউ রাজনৈতিক লোক না। আর যে দেশে সকল সংস্কারের প্রয়োজন রাজনৈতিক ব্যর্থতার কারণে করা দরকার বলতে চাচ্ছে তারা, তাহলে রাজনৈতিক দল বা রাজনীতি যদি ব্যর্থ হয়ে থাকে আর তার সংস্কারের দায়িত্ব যদি চলে আসে অরাজনৈতিক লোকের কাছে, আর অরাজনৈতিক লোক রাজনৈতিক সংস্কার করবে, এটা কতটা আস্থায় আনা যায়, কতটা বিশ্বাসযোগ্য হতে পারে? ব্যাপার হলো একটা পরিষ্কার কথা যে এই সরকার যখন আসছে তখন স্বাভাবিকভাবে মানুষের একটা প্রত্যাশা ছিল, এই কোঠা একটা মানুষের জীবনে, এটা ছাত্রদের আন্দোলনের একটা দাবি ছিল, কোঠা দেশের জাতীয় সমস্যায় যদি আপনি এটাকে মানে ফিগার আউট করেন তাহলে দেখবেন যে 5-10% মানুষের দাবি ছিল কোঠাটা দেশের নাগরিকের মধ্যে। কিন্তু দেশের আর যে বাকিগুলো সেগুলো তো সাধারণ মানুষের দাবি ছিল। এখন তারা এখানে আসার পরে মূল দাবিটা ছিল রাজনৈতিক দল কোটা আন্দোলনের সাথে কেন সম্পৃক্ত হবে? কারণ সেলিম ভাই যে কথাটা বলছেন যে কোনো না কোনো উপলক্ষে একটা ধারা মানুষের বিশ্বাস আন্দোলনের একটা সার্থকতা অর্জন করে বা হয়ে যায়। কিন্তু এনারা এসে করলেন কি, ওনারা আসলেন কেন সেই কথা যদি ওনারা ভুলে যান, এটা তো ঠিক হচ্ছে না, হবে না। তাহলে ওনাদের কি করা উচিত? ওনাদের কথা হলো এই, ওনাদের স্বীকার করতে হবে যে ওনাদের বিশ্বাস করতে হবে যে দেশটা জনগণের, আর এই দেশ জনগণের প্রতিনিধি রাজনীতিবিদরা। সংস্কার এই দেশের স্বাধীনতার পর থেকে কম বেশি হয়েছে, সংস্কার হয়েছে, সংস্কার বিলীন হয়েছে, আবার নতুন সংস্কারের উদ্যোগ হয়েছে, এইটা চলমান সংস্কার, একটা চলমান প্রক্রিয়া। এখন এই সরকার এসে তার বেসিক প্রিন্সিপালটা কি হওয়া উচিত ছিল আমার মতে, যে এই দেশে নির্বাচন হয় না, মানুষ ভোট দিতে পারে না, মানুষের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয় প্রতিষ্ঠান করেছে, ওই সকল প্রতিষ্ঠানে জনগণের আশ্রয়ের চাইতে একটি স্বৈরাচারী শক্তি তাদের আশ্রয়স্থল হয়েছে, এগুলোর বিরুদ্ধে মানুষের আন্দোলন ছিল। এই সরকারকে রাজনৈতিক কনসেনসাসে যখন মানুষ বুঝলেন এবং তাদেরকে রাষ্ট্র পরিচালনার একটা অন্তর্বর্তীকালীন সময় দায়িত্ব দেওয়া হলো, তখন তাদের উদ্দেশ্যটাই ছিল এরকম যে এরা হলো যে অন্তরায়গুলো ছিল মানুষের অধিকার, কথা বলার অধিকার হরণ করেছিল, ভোটাধিকার চলে গেছিল, অর্থনৈতিক মুক্তি মানে বন্ধ হয়ে গেছিল, প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল, মানুষের সকল অধিকার হরণ হয়ে গেছে, এগুলোকে ফেরত আনবে। তো এগুলো ফেরত আনার জন্য কি দরকার? দরকার হলো যে দেশের মানুষ ভোট দিয়ে একটা নিজস্ব সরকার বানাবে। আর এই নিজস্ব সরকার বানাবার জন্য অতীত সরকার যে অন্তরায়গুলো তৈরি করে গেছিল, এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হবে তাকে রিমুভ করা এবং মানুষকে ভোটের মাধ্যমে যত যুক্ত সময়ের মধ্যে হোক তারা একটা সরকার নির্বাচন দিবে এবং নির্বাচনের মাধ্যমে একটা সরকার আসবে, তাদের কাছে ক্ষমতা দিয়ে তারা চলে যাবে। এখন আপনি এই উপদেষ্টা কাউন্সিলের দিকে তাকান, যতগুলো সংস্কার কমিশন করেছে এবং যেই ক্ষেত্রে তারা সংস্কার করতে চায়, আমি যদি আপনাদের কাছে এইভাবে বলি বা যারা আমাদের বক্তব্য শুনছেন, আজকে এই সরকারের 5 জন লোকের নাম বলেন তো, যে কোনো বিশেষ বা 6টা বিশেষ বা 10টা কমিশন করেছে, এই কমিশনের এক একটা বিষয়ে এক একজন উপদেষ্টার নাম বলেন তো যে সে ওই বিষয়ে একজন বিশেষজ্ঞ, ওই বিশেষজ্ঞ এটা করতে পারবেন, দেশের জন্য এটা হয়ে যাবে এবং তারা এইটা করে দিয়ে যাবেন। অর্থাৎ আসলে হলে কি, যেই বিভ্রান্তির পিছনে মানুষ প্রতিবাদ করে একটা অবস্থায় এসেছিলেন, আজকে এনাদের প্রতি আস্থা আসার পরে যদি সেই জনগণ আবার নতুন করে বিভ্রান্তিতে পড়ে, তাহলে মানুষের হতাশা তো কমবে না, বরং বাড়বে। এই কথাটা সাধারণ মানুষ যেমন বুঝে, যাদের উপরে আস্থা রেখেছিলেন তাদেরকেও বুঝতে হবে যে জনগণকে যেন হতাশার কারণ নতুন করে তারা আর না হয়। মিস্টার সেলিম, আপনি দ্রব্যমূল্যের কথা বলছেন, সামগ্রিকভাবে অর্থনীতির চিত্রটা কি আপনি মনে করেন সেটা একটু বুঝতে চাই, যে এবং এই বিষয়গুলো যে সংকট সেটা অ্যাড্রেস করবার চেষ্টা আপনি সরকারের বা অর্থনীতির অবস্থা খুবই খারাপ দেখেন কিনা? সাধারণ মানুষ যখন বাজারে যায় তখন বাজারের আগুন
তাকে ক্ষতবিক্ষত করছে। আমার বাড়ি সাভার, আমি সপ্তাহে একদিন যাওয়ার চেষ্টা করি, ওখান থেকে কাঁচা বাজার কিনি। কাঁচামরিচ কিনতে গেলাম, ওই যে 100 গ্রাম এত দাম। পরে আমি ঠাট্টা করে বললাম আর কি, যে গ্রাম ট্রাম বাদ দাও তো, হালি হিসাবে বিক্রি করবো এখন কাঁচামরিচ। তা না হলে পরে আমরা এটা তো বুঝতে পারবো না। অবশ্যই এরকম হয়ে গেছে। ম্যাক্রো ইকোনমি, যেটার উপরে বিরাট করে, এবং সম্প্রতি রিপোর্ট বের হয়েছে যে আমাদের স্ট্যাটিস্টিক্যাল ব্যুরো যেটা আছে, তারা ফলস তথ্য দিয়ে একটা ইনফ্লেটেড আকারে আমাদের অর্থনীতি ভালো অবস্থায় সেটা প্রমাণ করার চেষ্টা করত। এই সবটাই হয়েছে, কিন্তু যে অর্থনৈতিক ব্যবস্থাটা ছিল এটাকে বলে নিও লিবারাল ইকোনমি, নয়া উদারবাদী অর্থনীতি, পুঁজিবাদী ব্যবস্থাকে ভিত্তি করে। এবং সেটার একটা ফিচার হলো ওইটাকে বলে ট্রিকল ডাউন এফেক্ট, চুইয়ে পড়া অর্থনীতি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটা আলোচনা বৈঠকে, বাম জোটের সঙ্গে যে আলোচনা হচ্ছিল, তখন তাকে আমি বলেছিলাম, সে বলে যে আপনি খালি হিংসা করেন কেন, হোক না কিছু লোকের হাতে টাকা হোক, এটা চুয়ায় পড়ে একসময় গরিবের কাছে যাবে। তাই আমি বলি চুয়ায় তো গরিবের কাছে যায় না, এটা তো চলে যায় সুইজারল্যান্ড, চলে যায় কানাডা, চলে যায় মালয়েশিয়া। আর এই টাকা যদি এদের হাতে না দিয়ে গার্মেন্টসের শ্রমিককে দেন, একটা পয়সা দেশের বাইরে যাবে না, আমি গ্যারান্টি দিব। সব যাবে গ্রামে, এবং গ্রামে যদি অর্থটা যায় তাহলে গ্রামের অর্থনীতি চাঙ্গা হবে ইত্যাদি। বেগুন গ্রামে বিক্রি হয় 6 টাকায়, ঢাকায় আমরা কিনি 60 টাকায়। এইটাকে প্রিভেন্ট করতে হলে র্যাডিক্যাল মেজার্স নিতে হবে। উৎপাদকের সমবায় করেন আর ক্রেতার সমবায় করেন, এবং সরকারি সাহায্য সহযোগিতা কোঅপারেশন দিয়ে মিডলম্যানকে দূর করে এদের দুইটার ভেতরে ডাইরেক্ট ব্যবস্থা করেন। বাফার স্টক গড়ে তোলেন, ন্যায্য মূল্যের দোকান করেন, রেশনিং ব্যবস্থা চালু করেন। এই ধরনের র্যাডিক্যাল মেজার্সের ভেতর দিয়ে আমাদের কিন্তু অগ্রসর হওয়া প্রয়োজন। কিন্তু ক্ষমতার খেলা এখন হাত রাখতে হবে, সুতরাং সেইটার জন্য স্থানীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে, আন্তর্জাতিক ফ্যাক্টর ভুলে যাওয়া উচিত না আমাদের, আন্তর্জাতিক বা আঞ্চলিক। এবং ভারতবর্ষের যারা বড় ধনিক, তারা ভারতবর্ষের শ্রমিকদেরকে যে শোষণ করে, ভারতের শ্রমিকরা, কৃষকরা বিরাট দিল্লি মার্চ করলো, দিল্লি ঘেরাও করলো, আপনারা নিশ্চয়ই এগুলো জানেন। তার ভারতের কৃষকের প্রতি যদি ভারতের বিজেপি সরকারের মহব্বতের স্বরূপ এরকম হয়, তাহলে বাংলাদেশের কৃষক এবং শ্রমিকের প্রতি তাদের মহব্বত থাকবে এর চেয়ে বেশি, এটা তো মনে করার কোনো কারণ নেই। যাই হোক, সেটা আরেকটা ধরনের আলোচনায় আমরা চলে যাচ্ছি, সেটা আমি বলছি না। ইকোনমিক রিফর্ম দরকার। কোথায় করতে হবে? আমাদের মতে আমরা মুক্তিযুদ্ধে এটা ডিসাইড করেছি। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম পুঁজিবাদী বাংলাদেশ করার জন্য না, সমাজতন্ত্র অভিমুখী বাংলাদেশ করার জন্য। কেউ ডিসএগ্রি করতে পারে এখন, কিন্তু তখন যদি মানুষকে বলা হতো যে না, আমরা পাকিস্তানি আমলের মতো 22 পরিবার, আদমজি বাওয়ানিকে সরায় বাঙালি 22 পরিবার করব বা 200 পরিবার করব, তাহলে আমার শ্রমিক কৃষক ওই লড়াইয়ে সামিল হতো না। কিন্তু আমার মুক্তিযুদ্ধে সামিল হয়েছিল শ্রমিক কৃষক প্রধান অংশ, এবং তারা আজকে বঞ্চিত। 50 বছর পার হয়ে আমরা 55 বছর দিকে চলে যাচ্ছি, তা এর ভেতরে তো তাদের অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। মাথা পিছু আয়, আমার টোটাল ন্যাশনাল ইনকাম এটাকে যদি ডিস্ট্রিবিউট করে দিই, কিংবা এটা বাদ দেন, বাজেটের পরিমাণ যেটা, সেটাও যদি মাথা পিছু বরাদ্দ করে দেওয়া হয়, তাহলে পরে এক একজনের হাতে কত আসে। আর যদি যেই টাকা পাচার হয়েছে, যে হিসাবপত্র বের হচ্ছে, এইটা যদি সব উঠায় আনতে পারি, সব না হলে অর্ধেকও যদি উঠায় আনতে পারি, তাহলে আমাদের তো আগামী 3 বছর কোনো ট্যাক্স নিতে হবে না কারো কাছ থেকে, ইত্যাদি ইত্যাদি। এইগুলো হলো মৌলিক কতগুলো বিষয় যেগুলো আমাদের ভাবা একান্ত প্রয়োজন। নির্বাচন নিয়ে ভাবা শুরু করা উচিত। এটা খুবই ভালো যে একটা সিলেক্ট কমিটি করা হয়েছে এবং তারা প্রসেস অফ ইলেকশন শুরু করেছে, এটা সরকারিভাবে বলা হয়েছে। আমাদের কাছেও চিঠি আসছে, ইলেকশন কমিশন কাদেরকে নিয়ে হইতে পারে, আপনারা 5টা নাম সাজেস্ট করেন। এখন খুব মুশকিলে পড়ে গেছি। বাংলাদেশের রাজনীতি এমন হয়ে গেছে, নিরপেক্ষ লোক পাওয়া খুব মুশকিল।
নিরপেক্ষ লোক দুই রকম হয়ে গেছে, আওয়ামীপন্থী নিরপেক্ষ, বিএনপিপন্থী নিরপেক্ষ। ওর জন্য এর আগে আমাদেরকে অনুরোধ করছিল নাম পাঠাতে, আমরা বলছি আমাদের কোনো নাম নাই, বিএনপি আর আওয়ামী লীগের লিস্টে যেসব নাম আছে ওদের বাদ দিয়ে আপনারা করেন, তাহলে পরে যদি কিছু হয়। কিন্তু বিএনপি আওয়ামী লীগের আবার আশীর্বাদ পুষ্ট পার্টি আছে তো, যেই কারণে তরিকত ফেডারেশনের সিম্বলিক্যালি আমি বললাম তরিকত তার আদর্শ, তার যে শিবির, এটা দ্বিদলীয় মেরুকরণ আর কি, দুইটা মেরুকরণ, দলীয় না, দুইটা মেরুকরণ করেছে। একবার এ লুটপাট করবে, একবার ও লুটপাট করবে, ফ্রম দ্য ফ্রাইং প্যান টু দ্য ফায়ার। সেটার বাইরে আমাদের আসা একান্ত প্রয়োজন। কিন্তু কথাটা হলো দ্য বেস্ট ইলেকশন কমিশনে যদি হয়, কিন্তু রুলস অফ দ্য ইলেকশন যদি ডিফেক্টিভ হয়। আজকে জামানতের জন্য এমপি ইলেকশন করতে গেলে তাকে সম্ভবত 1 লক্ষ টাকা ছিল আগে, এটা বেড়ে বোধহয় আরো বেশি হয়েছে। তা আমার একজন ক্ষেত মজুর, আমার একজন কামলা, একজন গরিব কৃষক 1 লক্ষ টাকা তো সারা জীবনে দেখেই নেই চোখে, তো সেইটা কীভাবে দিবে? আমার 95% লোক তার এই জামানতের টাকা দেওয়ার ক্ষমতা নেই, তাহলে পরে এটা তো বাদ পড়ে গেল ফ্রম দ্য ইলেকট্রাল প্রসেস। আমাদের এটা হয়েছিল যে তাহলে কি করতে পারি? আমরা যে হ্যাঁ ঠিক আছে করেন, প্রত্যেকের ইনকামের 10% জামানত হিসেবে রাখেন। 100 কোটি টাকা যার ইনকাম, সে 1 কোটি টাকা জামানত দিবে, 10 কোটি টাকা জামানত দিবে, আর 10,000 টাকা যার ইনকাম, সে 1,000 টাকা জামানত দিবে। দিস ইজ ন্যায় বিচার। বৈষম্যহীন চিন্তাটা তো এইসব জায়গায় নিয়ে না আসলে পরে তো এটা হবে না। অর্থনীতির ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে আসল ব্যাপার হলো অর্থ, পেশি শক্তির দাপট, প্রশাসনিক কারসাজি। আজকে মানুষের ভোট পাওয়ার তো দরকার নেই, ইলেকশন অফিসারগুলোকে আমি হাত করতে পারি কিনা, এইগুলো করে ফেলা হয়েছে। সাম্প্রদায়িকতা, আঞ্চলিকতা, এইগুলোর সুরসুরি দিয়ে ভোট কেনার চেষ্টা করা, প্রভাবিত করার চেষ্টা করা, এইগুলো থেকে আমাদের করতে হবে। আমাদের একটা ডিমান্ড আছে বহু আগে থেকে, অনেকে এটা দাবি করে আজকাল যে আমি এটা বলেছি, কিন্তু যাই হোক, এটা আমি বাহাদুরি নিতে চাই না। এটা বহু আগে, এটা যখন ইলেকশন কমিশন এই বিষয়টার ডিসকাশন শুরু করে, অ্যাকচুয়ালি এরশাদের পতনের পর আমরা কিন্তু প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ব্যাপারে একটা প্রস্তাবনা দিয়ে রেখেছি, এবং সেটা ডিটেলসে বলা আছে যে কিভাবে এটা ওয়ার্কআউট করবে। সেটা যদি কনস্টিটিউশনাল চেঞ্জের কারণে এখন করা সম্ভব নাও হয়, অন্তত পক্ষে মানি, মাসেল, ম্যানিপুলেশন অ্যান্ড কমিউনাল ফিলিংসকে উস্কায় দিয়ে ভোট সুরসুরি দিয়ে আদায় করে, এইটা থেকে আমি আসছি আপনার কাছে। সো ফাইনাল রাউন্ড, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, ক্লোজিং রিমার্কস। দেখুন, এই সরকার, আবার আমরা এই সরকারকে নিয়েই কথা বলছি। আপনি অর্থনীতির কথা বলছেন, একটা গভর্নমেন্টের অথরিটি লাগে। সরকারের যদি নিজস্ব অথরিটি না থাকে, পাওয়ার এক্সারসাইজ করার, ফেয়ার প্লে না করতে পারে, পার্ট না হয়, আপনি দেখেন আজকে বাজারে কি, বাজারের কোন কোন দ্রব্যের কেন ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে, কোনটার অপেক্ষা বেশি দাম বাড়ছে, মানুষের ক্রয় ক্ষমতার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এই বাজারের এই যে প্রবলেমগুলো, এইগুলো আইডেন্টিফিকেশনেরও একটা যোগ্যতা লাগবে। এই সরকারের সেই অ্যাবিলিটি আছে কিনা, যদি আইডেন্টিফাই করতে পারে সেটাকে এক্সারসাইজ করার মানে যোগ্যতা আছে কিনা। একটা ব্যুরোক্রেসি ছাড়া একটা গভর্নমেন্ট স্থবির। আজকের যে ব্যুরোক্রেসি, এই ব্যুরোক্রেসিকে কারা সাজিয়ে গিয়েছিল? আজকের সরকার যদি মনে করে যে অতীতের সরকার, অর্থাৎ রাজনৈতিক সরকারের পতন হয়েছে, তারা চলে গেছে, কিন্তু সরকারের ভিতরকার যে সরকার ছিল, যারা সরকার বানিয়ে সরকার চালাতো, তাদের অবস্থান কিন্তু এখনো ঠিক আছে। তারা এখন দ্বিচারিতা করছে, তারা বাইরে কথা বলছে একরকম, তারা ভিতরে ধারণ করছে আর এক রকম। তাদের উপরে নির্ভর করে অথবা বিশ্বাস করে এই সরকার যদি মনে করতে পারে যে গরিব সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বাজার, এটাকে আবার তাদের আওতার মধ্যে নিয়ে আসবে, তাহলে যাদের উপরে নির্ভর করতে চাচ্ছে তারা তো চাচ্ছে কি, ক্রাইসিস তৈরি করতে। তারা কিন্তু চাচ্ছে না একটা পিসফুল অর্ডার চলে আসার জন্য অর্থনীতিতে। এইটাই হলো আসল সমস্যা। কিন্তু যারা এটাকে অনুধাবন করার কথা, নিয়ন্ত্রণ করার কথা, তারা কতটা বুঝছে, আর বুঝলেও এটাকে নিয়ন্ত্রণ করার কতটুকু ক্ষমতা আছে সেটা তারা বুঝছে কিনা, আজকে সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু সেটা। সেই জন্য আমার কাছে মনে হচ্ছে যে চিত্র আমরা দেখছি, এই সরকার যতদিন থাকবে
এর থেকে কোনো উন্নতি হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। বক্তৃতা কথা বলে অনেক কিছু করা যাবে, কিন্তু এটা আমি নিশ্চিত যে মানুষের কাঙ্ক্ষিত ফল তারা দেওয়ার মতো সময় বা সুযোগ তারা করে দিয়ে যেতে পারবেন কিনা আমার যথেষ্ট সন্দেহ। দেখুন 2008-এর নির্বাচন, আমরা নির্বাচনে অনেক সময় বলি, 2008-এর নির্বাচনে এদেশের ইতিহাসে সর্বপ্রথম ভোট রাতে কেটে বাক্সে ঢুকিয়ে পরের দিন গোনা হয়েছিল। আমি এই কথাগুলো টাইম অ্যান্ড অ্যাগেন বলেছি যে 2008-এ প্রথম। এখন 2008-এর যে ক্ষমতায় যারা ছিলেন, 2001-11-এর পরে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আসলেন এবং যারা ক্ষমতা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের থেকে যারা নির্বাচন দিয়ে পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে পাওয়ার হস্তান্তর করে গেলেন, ওই সময় সরকারকে দেখেন, যদি তাদের বিরুদ্ধে একটা অভিযোগ থাকে যে তারা সর্বপ্রথমে দেশে রাতে ভোট কেটে বাক্সে ঢুকিয়ে সরকার নির্বাচন করে দিয়ে গেছিলেন, ওই সকল মানুষগুলোর আজকে কার কোথায় অবস্থান, সে আজকে তারা কে কোথায় আছেন, যারা 8-এ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যে একটি পছন্দের সরকারকে আনার জন্য ভোট প্রথাকে বিলুপ্ত করে দিয়ে গেছিলেন। এবং সেই লোকরা এই সরকারের থেকে যদি কেউ থেকে থাকেন, তারা 2008-এর অবস্থান থেকে বা এই সরকার বা সাধারণ মানুষ যেটা আশা করছে সেরকম কিছু দিবে বা তাদের পলিসি বা তাদের চিন্তায় আমরা যা ভাবছি সেরকম কিছু বেরিয়ে আসবে, এটা ভাবা অমূলক হবে না। সেজন্য আমার বক্তব্য হল, দেখেন অতীতের সরকার সম্পর্কে আমরা বলছি, যেমন সেলিম ভাই বলছেন এই কথাটা, আমি ডেইলি টকশোতে অনেকবার বলেছি সেলিম ভাই, যে পৃথিবীতে সব সরকারের কম বেশি দুর্নীতির অভিযোগ নিয়ে চলে যেতে হয়েছে, এদেশের ইতিহাসেও তাই। কিন্তু এই একটি সরকার গত 16 বছর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, তারাই আমার বিবেচনায় একমাত্র সরকার যারা দুর্নীতি নিয়েও দুর্নীতি করেছিলেন। পৃথিবীর এদেশের অনেক সরকাররা কি করেছে, দুর্নীতি করে টাকা কামাই করেছে, এদেশে শিল্প প্রতিষ্ঠান করেছে, ওই শিল্প প্রতিষ্ঠানে এদেশের সাধারণ মানুষ কাজ করেছে। কিন্তু অতীতের সরকারটা যেটা করে গেছে, তারা দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করে সেই টাকা আবার দুর্নীতি করে দেশের বাইরে পাঠিয়েছিলেন। অর্থাৎ এটা দেশের মানুষ, আপনি দেখবেন এই সরকারই প্রথম। আজকে আমাদের ব্যাংক বেতন দিতে পারছে না, নানা রকম সমস্যা, কিন্তু আপনি দেখেছেন ব্যাংকে সবথেকে বড় আমাদের বাণিজ্যের যে প্রাণ শক্তি ফরেন কারেন্সি, সেটা শূন্য। কারণটা কি? আজকে একজন লোক যারা অতীত সরকারের স্টলওয়ার্ড ছিলেন, তাদের একজনকে যখন গ্রেপ্তার করা হয় এবং তাদের বাসা থেকে যখন তাদেরকে ধরা হয়, এই প্রথম দুর্নীতির অভিযোগে হোক বা দুর্নীতিগ্রস্ত কাউকে তখন সরকারের মন্ত্রী বা আমলাদেরকে ধরা হচ্ছে, তাদের যেমন দেশি অর্থ বাসায় পাওয়া যাচ্ছে, ঠিক বিদেশি অর্থ অর্থাৎ ডলার পাউন্ড এগুলো সমপরিমাণ তাদের। এই যে তারা অর্থাৎ টাকার আকারকে মূল্যমান ঠিক রেখে টাকার আকারকে ছোট করার জন্য তারা যে দুর্নীতি করে বৈদেশিক মুদ্রাকে ক্রয় করে নিজেদের ঘরে মজুত করতেন, যা ব্যাংকে থাকার কথা ছিল, সেটা না থাকার কারণে কিন্তু আজকে ব্যাংকের অবস্থা ত্রাহি ত্রাহি এবং মানুষের এই আজকের এই কষ্টটা। আপনি দেখেন বাজারের দিকে তাকান, আপনি ব্যাংকের দিকে তাকান, এলসির অবস্থা দেখেন কি অবস্থায় হচ্ছে, রাতারাতি বেড়ে যাচ্ছে পণ্যের। এখন এগুলোর সাপ্লাই যেটা আপনার নিজস্ব দেশীয় উৎপাদন যদি একটা অপটিমাম অবস্থায় থাকে, সেটা না হলেই এটাকে ইম্পোর্ট করে ওইটাকে সাবসিডি দিতে হয় বা সাপ্লিমেন্টারি করতে হয় সেখানে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো এই যে সাবসিডির রাস্তাটাও বোধহয় বন্ধ হয়ে যাবে, কারণ এটাকে ইম্পোর্ট করার জন্য যে ফরেন কারেন্সি, তার ক্রাইসিসে আমরা পড়ে যাচ্ছি। তো আমার কথাটা হলো শেষ করতে হবে। সেলিম ভাই ঠিকই বলেছেন যে মধ্যস্বত্বভোগী যারা, এটা যদি সকল সরকারের আমলে ছিল, সেই জিনিসগুলো যদি আজও এই সরকারের বাজার অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে গিয়ে মধ্যস্বত্বভোগী থাকে, তাহলে যেই আন্দোলন বা বিপ্লব যেভাবেই আমরা বলি না কেন, যার মাধ্যমে ওদের জন্ম হয়েছিল, তাদের কিন্তু কৈফিয়ত দেওয়ার সময় এসে যাবে খুব অতি তাড়াতাড়ি। যে আসলে যাদেরকে সমালোচনা করে তারা ক্ষমতা নিয়েছিলেন, ধন্যবাদ, তারাও সেই সমালোচনার বাইরে যেতে পারলেন। মুজাহিদুল ইসলাম সেলিম। খুব বেশি তো সময় নেই। আমি মনে করি যে মানুষ এখন খুব চিন্তা করছে এবং আমাকেও জিজ্ঞেস করে কি হতে যাচ্ছে, পরিস্থিতি তো কেমন কেমন যেন লাগছে। আমি তাদের সঙ্গে একমত যে অনিশ্চয়তার মাত্রা বেড়ে গেছে, কিন্তু আমাদের জিততেই হবে। এই এত শহীদের রক্ত সেটা বৃথা যেতে দেওয়া যায় না, এবং সেটা করতে হলে প্রথম যেটা সবচেয়ে বড় কথা মনে রাখতে হবে, সেটা হলো এই গণ অভ্যুত্থানের নায়ক হলো জনগণ। এবং জনগণের উদ্দেশ্যে এই কথাটা আমি এখান থেকেও বলতে চাই, ভাই সব আপনারা মনে রাখবেন, জমি বর্গা দেওয়া যায়, স্বার্থ বর্গা দেওয়া যায় না। নিজের স্বার্থ
এবং তার অর্থনৈতিক স্বার্থের সঙ্গে রাজনৈতিক স্বার্থ, আপনার ভোটাধিকার এবং গণতান্ত্রিক অধিকার, এই সবটা মিলেই হলো একটা নাগরিকের স্বার্থ। সেই স্বার্থ বর্গা দিয়ে বসে থাকেন না। এই তত্ত্বাবধায়ক সরকার হোক, আর আওয়ামী লীগের সরকার হোক, আর বিএনপি সরকার হোক, আর কমিউনিস্ট পার্টির সরকার হোক, কারো উপরে আপনাকে রাস্তায় থাকতে হবে, রাস্তায় থাকতে হবে, আন্দোলন চালাই যেতে হবে। সেকেন্ড হলো ভিক্টরি যেটা হয়েছে, এই বিজয়টাকে সঙ্গত করতে হবে। তারপরে কথা হলো গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আনতে হবে। চতুর্থ কথা হলো এই গণ অভ্যুত্থানের গর্ভ থেকে আমাদেরকে মৌলিকভাবে যেই উচ্চারণটা করা হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন, সকল ক্ষেত্রে বৈষম্য বিরোধী সমাজ, মানে হলো সমাজতন্ত্র অভিমুখীন সমাজ, যেটা আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণার ভেতরে পরিষ্কারভাবে ছিল, ঘোষণাপত্রের কথা আমি বলতেছি, সেইখানে ছিল। সেই জায়গায় আমাদের কিন্তু যেতে হবে। এবং এটা করতে হলে রাষ্ট্র ব্যবস্থা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সেই আলোচনা আজকের বিষয়বস্তু নয়। কিন্তু আমি খালি বলতে চাই, এই রুগ্নতা দূর করতে হলে উপর থেকে শুধু আপনি সংস্কার করে করতে পারবেন, ভুলে যান, নিচের থেকে সংস্কারের শক্তি গড়ে তুলতে হবে। এবং আমরা রাষ্ট্রীয় কাঠামোটাকে যদি যথাযথভাবে জনতার ক্ষমতায়নের জায়গাটা যদি নিশ্চিত করতে চাই, তাহলে স্থানীয় সরকারগুলো এবং তার ক্ষমতায়নের উপরে আমার জোর দিতে হবে, যত তৃণমূলে নিয়ে যেতে পারবো। এবং বটম আপ, নিচের থেকে উপরের দিকে আন্দোলনের জোয়ারটা উঠায় আমাদের টাইট রাখতে হবে, কেন্দ্রীয় সরকার যাতে এই দিক সেদিক না করতে পারে। কিন্তু আমাদের হয়ে গেছে ঠিক উল্টা, পিরামিড উল্টা দিকে হয়ে গেছে। উপর থেকে নির্দেশ আসে এবং সুপ্রিমো তাকে সেবা করা, দেবতা জ্ঞান করে সব কিছু করা, এটা হচ্ছে পরিবারতন্ত্র, অমুক সমুক ইত্যাদি সবাই কম বেশি কিছু মনে করেন না। এই পার্মানেন্টলি ক্ষমতায় থাকতে হবে, এইটার জন্য বিচারপতির রিটায়ারমেন্টের বয়স বদলায় দেওয়া হয়েছিল না? সবাই বলে যে এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছিল, এবং ওই ইলেকশন ঠিক মতো তো করা যায়নি। আজিজ সাহেব চিফ ইলেকশন কমিটি ছিলেন, তারপরে ভুয়া ভোটার তালিকা হয়েছিল, এইটা ইলেকশনই তো করতে পারেন, ইলেকশন করতে পারেনি তখন। তো এইভাবে তো ইলেকশন করতে পারেনি, এক পক্ষ ফেল করে গেছে, আরেক পক্ষ 16 বছর সাকসেসফুলি করছে। কিন্তু কোনো পক্ষেরই আজকে এই বোধোদয় হওয়া উচিত বলে আমি মনে করি, সব পক্ষেরই, যে অতীতের এই ধারায় আর দেশ পরিচালনা, অন্তত এই শিক্ষাটা হওয়া উচিত। এবং সকলের এই শিক্ষা হোক, এটা আমি প্রার্থনা করি। আপনার মিটিংয়ে আমি এই অনুষ্ঠানেই বলেছিলাম, সম্ভবত 16 বা এরকম সময়, জুলাই মাসে, যে শেখ হাসিনা আজকেই ঘোষণা দেওয়া উচিত যে আমি আর ক্ষমতায় থাকবো না, এবং সমস্ত দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে মাফি মাংতাহু, ইন্দিরা গান্ধীর মতো করলে পরে একমাত্র উদ্ধার হইতে পারে। তো সেটা তো শুনলো না, আরো গুলি চালালো এবং শত শত মানুষকে হত্যা করলো। তার পরিণতি যা হয় তাই গেছে। কিন্তু এইখান থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে কিন্তু এই দেশের স্বার্থ, জনগণের স্বার্থ, শহীদদের রক্ত যাতে একটা দুইটা কথা আর কি। দেখুন সেনি ভাই সব বলে ফেলেছেন, কিন্তু আপনি দুটো কথার বেশি তিনটা বুক করবেন না, তাহলে আমাকে শুরু করতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিবে না, সেটাই ইতিহাসের সবচেয়ে চরম শিক্ষা। হ্যাঁ, রাজনৈতিক সরকার সমালোচনার ঊর্ধ্বে আমি এই কথা বলবো না, কিন্তু দেশের অর্জন, এদেশে যা কিছু হয়েছে, রাজনীতি না থাকলে এগুলোর জন্ম হতো না। রাজনীতি কখনো অর্থাৎ অরাজনীতি কখনো রাজনীতির জায়গা দখল করতে পারে না। রাজনীতির জায়গায় অরাজনীতিকে বসালে হবে। আলোচনাটা হচ্ছে রাজনীতিকে শুদ্ধ করবার। রাজনীতিকে শুদ্ধ কি করবে? যার রাজনৈতিক জ্ঞান শূন্য, সেই রাজনীতি আপনারা করেন, যে লোক অঙ্ক। এখন মুশকিল হলো আপনারা নিজেরা চেষ্টা করছেন কিনা সেটা প্রশ্ন। এখন বিষয়টা হলো কি, একটা প্রাতিষ্ঠানিক অবস্থায় মানুষকে, আমি রাজনীতির লোক না বলে আমি বলতে পারবো না আর আপনি শুধরাবেন না, তা তো হতে পারে না। একটা চৈতন্যের উদয় হতে হবে, মানুষকে ভাবতে হবে যে আমার কি কারণে, কিসের জন্য আমার অতীতকে নিয়ে মানুষ এত সমালোচনা করে, সেটা পাবো না। এইটা যদি মানুষ ভেবে এবং এটার পরিশুদ্ধি যদি তার নিজের দ্বারা হয়, রাজনীতি দল বলেন, রাজনৈতিক সরকারের বলেন, তাহলে বারবার এই বিড়ম্বনার মুখে এই জাতিকে পড়তে হবে না। এখন রাজনৈতিক সীমাবদ্ধতা আছে, এটা খুব স্বাভাবিক থাকবে, কিন্তু এটা নিশ্চিত যে
আমার মনে হয় আমরা মানুষকে ভাবতে হবে না বলি আমাদের রাজনীতিবিদদের ভাবতে হবে। এভাবে বললে ভালো। বড় ব্যাপারটা হলো এই যে রাজনীতিবিদরা শেষ করতে হবে, আমার হাতে সময় নেই। আমি কথাটা এইভাবে শেষ করি। শেষ রাজনীতিবিদরা দেশ নিয়ে ঠিকই ভাবে, কিন্তু দুর্ভাগ্য হলোই এটার আলোচনা সমালোচনা হচ্ছে অরাজনৈতিক লোকের দ্বারা। রাজনৈতিক লোকরা দেশের ভালোর জন্য শেষ প্রান্তে, অরাজনৈতিকরা এই দেশের ভালো। ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমতো লাইভ স্ট্রিম হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যম আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমতো চ্যানেলটি সাবস্ক্রাইব করি পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এবং মিস্টার মুজাহিদ ইসলাম, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা করার জন্য। দর্শক মণ্ডলী, আলোচনা অনেক হয়েছে, রাজনীতি নিয়ে হতাশা আছে, অর্থনীতি নিয়ে নৈরাশ্য আছে, কিন্তু মূল কথা সমাধানের এখন যেটা অনেক স্বপ্ন আশা নিয়ে এই সরকারকে মানুষ সমর্থন দিয়েছে, একটা পরিবর্তন হয়েছে, কিন্তু সেই আশাটা অনেকের কাছে এখন দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখা দরকার। যারা দায়িত্ব আছেন তাদেরই দেখতে হবে। মূল কথা যেটা ওনাদের কথার মধ্যে বেরিয়ে এসেছে, দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই। রাষ্ট্র পরিচালনা একটা রাজনৈতিক বিষয় এবং সেটা আসলে রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতৃত্ব তাদেরই করবার বিষয়। অরাজনীতিকটা যে কখনো পারেন না সাময়িকভাবে দেশের কল্যাণ করতে সেটা বলা যাবে না, কিন্তু সেখানে পলিটিক্যাল মাইন্ড থাকতে হয়, তার সদিচ্ছাটা থাকতে হয়, আন্তরিকতা থাকতে হয়, অভিজ্ঞতাটা থাকতে হয় বা যোগ্যতাটা থাকতে হয়। সেখানে অনেকখানি ঘাটতি আছে। সংস্কার এনলেস প্রক্রিয়া, সংস্কার করবেন এটা সবাই করতে পারেন যে যার জায়গা থেকে যেটুকু করবার, তবে প্রায়োরিটিটা নির্ধারণ করতে হবে এবং এমন কোনো কিছু করা যাবে না যাই করুন না কেন সেটা বাংলাদেশের যে মৌলিক চেতনার জায়গা, আকাঙ্ক্ষার জায়গা, মুক্তিযুদ্ধের বলি আর 2024-এর বলি, সেখান থেকে অনেক দূরের হয়, সেটা মানুষ সমর্থন করবে না। রাজনীতিকে বাইপাস করে কোনো কিছু করবার চিন্তা করলে সেটাও ভালো কিছু হবে না এবং জনগণ এখানে প্রকৃত নায়ক। জনগণকে সকল নীতি নির্ধারণের বিবেচনায় প্রাধান্য দিতে হবে, মাথায় রাখতে হবে এবং ক্ষমতাটা হস্তান্তরের একটা স্থায়ী প্রক্রিয়া কীভাবে নিশ্চিত করা যায় সব সময়ের জন্য, সেটা নিয়ে বরং আলোচনাটা খুব জরুরি এবং এই বিষয়ে জাতীয় একটা ঐক্যমতে পৌঁছানো যায় কিনা সরকার সেই কাজটি করে দেখতে পারে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।